শেফালির জঙ্গলের অভিযান। সকালবেলার কুয়াশা তখনও পাতেনি। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট এক কুঁড়ে ঘরে থাকে শেফালি। মা বাবাকে ছোটবেলায় হারিয়ে সে বড় হয়েছে পিসির কাছে। সংসার চলে কষ্টে শিষ্টে। প্রতিদিনের মতো সেই দিনটিও ছিল একেবারে সাধারণ। তবে শেফালির মন বলছিল আজ কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। কাঠ আনতে যাব আজ জঙ্গলের ভেতরে, শেফালি বলল পিসিকে। পিসি, আমি কাঠ আনতে যাচ্ছি জঙ্গলে। পরশুদিন কাঠ নিয়ে এসেছিলাম, কিন্তু দেখো 2 দিনেই শেষ হয়ে গেছে। তাই আজ আবারও কাঠ আনতে জঙ্গলে যেতে হবে। দুপুরে রান্না করার জন্য একটিও কাঠ নেই, তাই আগে ভাগে চলে যাই, তা না হলে দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। পিসি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, আজ যাস না মা, কুয়াশা নামছে। আর গতকাল পল্লব কাকু বলছিল জঙ্গলে আবার সেই ছায়া মূর্তিকে দেখা গেছে। আজকে কি না গেলে হয় না মা? একে তো অনেক কুয়াশা নেমেছে, তার উপরে আবার জঙ্গলে যাচ্ছিস, আজকে কি না গেলে হয় না? শেফালি হেসে বলল, ছায়া মায়া কিছু না পিসি, গরিবের ভয় দেখি আর কতদিন চলবে। ও পিসি, তুমি অযথাই ভয় পাচ্ছ, দেখবে কিছুটি খারাপ হবে না। তাছাড়া কাঠ না আনলে দুপুরে রান্না করব কি দিয়ে? আমি তো ভয় পাচ্ছি অন্য কিছু ভেবে। গতকাল পল্লব কাকু বলছিল জঙ্গলে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি আদারও দেখা গেছে। আর আমি তো আগের থেকেই জানি সেই ছায়ামূর্তি কতটা ভয়ঙ্কর, কারণ গ্রামের অনেকের কাছে শুনেছি ওই ছায়ামূর্তির কথা। তার সামনে পড়লে মৃত্যু নিশ্চিত। এটা নাকি অনেকে কাঁচা চিবিয়ে খেয়েছে। তাই বলছি ওই ছায়া অনেক ভয়ঙ্কর। পিসি, তুমি তো দেখছি এইসব আজগুবি কথা বিশ্বাস করো। এইসব আজগুবি কথায় একদমই কান দেবে না। এরা মানুষকে ভয় দেখানোর জন্য এসব বলে। এ সমস্ত পুরোটাই একটা কুসংস্কার। এসব ছায়া মায়া বলে কিছুই নেই। গরিবদের ভয় দেখি কদিন চলবে। তারপরও বলছি মা, জঙ্গলে একটু সাবধানে যাস, জঙ্গলে বেশি ভিতরে যাস নে। আর সেখানে সময় নষ্ট না করে যতটুকু কাঠ দরকার ঠিক ততটুকু নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবি। একদমই কিন্তু ওই ভয়ঙ্কর জঙ্গলে ভিতরে সময় নষ্ট করবি না। অপরিচিত পথের পা ফেলা। সুড়ঙ্গের মতো আঁকা বাঁকা পথ বেয়ে শেফালি জঙ্গলের গভীরে ঢুকল। গাছগুলো যেন মুখ বুজে দাঁড়িয়েছিল, পাতাগুলো কাঁপছিল বাতাস ছাড়া। শেফালি কাঠ কুড়াতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর বুঝতে পারল সে উদ্ভস্ত পথ ছেড়ে অনেকটা ভেতরে ঢুকে পড়েছে। এই জায়গাটা তো আমি আগে কখনো দেখিনি, নিজেই নিজেকে বলল সে। শুকনো কাঠ তো এদিকে একদমই দেখছি না। এগুলো তো সব কাঁচা ডালপালা, এগুলো তো জ্বলবে না। শুকনো কাঠ দরকার। মনে হচ্ছে আরেকটু ভেতরের দিকে যেতে হবে। ওমা, অনেকটাই তো ভেতরের দিকে চলে এলাম, তারপরেও তো কোনো শুকনো কাঠ দেখছি না। এইসব কাঁচা ডালপালা আমি জ্বালাবো কিভাবে? তবে কি এই জঙ্গলের আরও ভেতরের দিকে যেতে হবে? কিন্তু সেটা তো অনেক বিপজ্জনক হতে পারে। রান্না করার জন্য কাঠ প্রয়োজন, তাই একটু সাহস করে ভেতর দিকে দেখি কি হয়, কাঠ পাওয়া যায় কিনা। বাবারে, এদিকটা তো অনেক ছমছমে, মনে হচ্ছে কি একটা ভুতুড়ে পরিবেশ। কে কে ওখানে? কাউকেই তো দেখছি না। তবে মনে হয় এটা আমার মনের ভয়, কেউই এখানে নেই। এই বনের এত ভেতরে কেউই বা থাকবে কিভাবে? সবই আমার মনের ভয়। আবারও মনে হচ্ছে কেউ এখানে আছে, কিন্তু কাউকেই তো দেখছি না। তবে কি বারবার আমার মনের ভুল হচ্ছে? আবারও আবারও এই কে কে ওখানে? সাহস থাকলে সামনে বেরিয়ে এসো, দেখি কে তুমি, আমাকে ভয় দেখাও। ঠিক তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা শব্দ এলো, ঘড়ার ঘড়ার।
শেফালি থমকে দাঁড়ালো। সামনে এক বিশাল ছায়ামূর্তি উঠে দাঁড়ালো। মাথায় শিং, চোখ দুটো লাল জ্বলন্ত কয়লার মতো, দাঁতগুলো ছুরি সমান ধারালো। ভয়ঙ্কর দৈত্যের আবির্ভাব। কে কে তুই? কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো শেফালি। আমি গুহান্থ, এই জঙ্গলের রক্ষক। অযথা ঢুকেছ আমার রাজ্যে, এর শাস্তি মৃত্যু, গর্জে উঠল দৈত্যটি। আমি হচ্ছি গ্রহন্থ, এই সুবিশাল মহাবনের রক্ষক। এই বনকে পাহারা দেই, আর আমি হলাম এই বনের রাজা। আমি এই বন রাজ্যের মালিক, আর তুমি অযথা ঢুকে পড়েছ আমার রাজ্যে। এই বন আর আমার শান্তি নষ্ট করেছ, আর এর একটি কঠিন শাস্তি হতে পারে। সেই শাস্তিটি হলো মৃত্যু। শেফালির হাত পা ঠান্ডা হয়ে এলো, কিন্তু মনের ভেতরে ভয়ে যতই প্রবেশ করুক, তার সাহসিকতা এক বিন্দুও কমেনি। আমার তো জানা ছিল না এই জঙ্গলের রক্ষক আছে। ধীরে ধীরে বলল সে, সময় নেওয়ার চেষ্টা করছিল। তুমি এই বনের রক্ষক? সেটা তো খুবই ভালো কথা। তবে আমার জানা ছিল না এই বনের কোনো রক্ষক বা পাহারাদার আছে। জানতে পেরে ভালো লাগলো। তুমি এই বনের পাহারাদার, এই বনকে রক্ষা করবে, সেটা অনেক ভালো কথা। তবে আমি এই বনের কোনো ক্ষতি করতে আসিনি। রান্না করার জন্য কিছু শুকনো কাঠ প্রয়োজন ছিল, তাই কিছু কাঠ কুড়াতে এসেছে। বনের কোনো ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়। গুহান্ত হেসে উঠল। বুদ্ধিমানের অভিনয় করছো? তোমার মতো কজনকে খেয়ে ফেলেছি জানো? তুই তো দেখছি অনেক বুদ্ধিমান সাজার চেষ্টা করছি, তবে কোনো চেষ্টাই আজ আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। তুই এই বন আর আমার শান্তি নষ্ট করেছিস। গাছ কেটে বনের পরিবেশ নষ্ট করতে এসেছিস, বন ধ্বংস করতে এসেছিস। তোর কি শাস্তি পাওনা নয়? তোর অবশ্যই শাস্তি প্রাপ্য, আর সেই শাস্তিটি হলো মৃত্যু। প্রথম কথা, আমি কারো শান্তি নষ্ট করতে আসিনি, কারণ আমি জানতাম না এই বনে কোনো পাহারাদার আছে। আর দ্বিতীয় কথা, আমি গাছ কাটতে আসিনি। আমি শুধু কিছু শুকনো ডালপালা কুড়াতে এসেছি রান্না করার জন্য, আর এতে এই বন বা এই জঙ্গলের কোনো ক্ষতি হবে না। অনেক ভালো অভিনয়। তুই বুদ্ধিমান সাজার অনেক ভালো অভিনয় করিস, কিন্তু তোর কোনো অভিনয় আজ তোকে বাঁচাতে পারবে না। দয়া করে আমাকে ছেড়ে দাও। ঘরে অসুস্থ পিসি, সে আমার জন্য চিন্তায় আছে। আমাকে যেতে দাও। বিশ্বাস করো, আমি এই বনের কোনো ক্ষতি করতে আসিনি। তুই যতই বলিস না কেন, আজ তোকে শাস্তি পেতেই হবে। তোকে দয়া দেখিয়ে ছেড়ে দিলে তোর মতো আরো অনেকেই এখানে আসবে, এবং এসে এখানকার শান্তি ও পরিবেশ দুটোই নষ্ট করবে। তাই তোর শাস্তি অবধারিত। তাহলে আমার মৃত্যু অবধারিত? নিশ্চয়ই। তবে দৈত্য থেমে বলল, যদি 3টি ধাঁধার উত্তর দিতে পারো তবে ছেড়ে দেব, না পারলে এখানেই তোমার কবর। বাঁচার কি কোনো উপায় নেই? একটি উপায় আছে। তুই যদি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস, তাহলে আমি তোকে ছেড়ে দেব। কিন্তু তোকে বলে রাখি, আজ অবধি কেউ আমার 3টি ধাঁধার একটিও সঠিক উত্তর দিতে পারেনি। তাই তারা অনেক ভয়ঙ্কর শাস্তি পেয়েছে, আর এখন তুইও পাবি। যদি আমি তোমার 3টে ধাঁধায় সঠিক উত্তর দিয়ে তোমার হাত থেকে ছাড়া পাই, তাহলে ঠিক আছে, আমি তোমার সকল ধাঁধার সঠিক উত্তর দেব।
ধাঁধার খেলা। শেফালি জানতো এটা সময় কেনার সুযোগ। সে মাথা নাড়ল। প্রথম ধাঁধা, আমি নেই কারো দেহে, তবু প্রাণ গেলে আমায় খোঁজে। কি আমি? ঠিক আছে, শোন তাহলে প্রথম ধাঁধা। আমি নেই কারো দেহে, তবু প্রাণ গেলে আমায় খোঁজে। বল তো কে আমি? এটাই হলো ধাঁধা। কি পারবি? পারবি এই কঠিন ধাঁধার উত্তর দিতে, নাকি হার মেনে নিয়ে শাস্তির জন্য প্রস্তুত হবি? তোমার ধাঁধাটি হলো আমি নেই কারো দেহে, তবু প্রাণ গেলে আমায় খোঁজে। কে আমি? তাই তো, একটু কঠিন, তবে একটু ভাবতে দাও, আমি অবশ্যই সঠিক উত্তর দেব। শেফালি একটু ভেবেই উত্তর দিল, আত্মা। এই এই আর কত ভাববি? এত সময় দেওয়া যাবে না, জলদি ধাঁধার উত্তর দে। বড্ড বেশি সময় নিচ্ছিস তুই। আমি জানি এই ধাঁধার কোনো উত্তর তুই দিতে পারবি না। তোমার প্রথম ধাঁধার উত্তর হলো আত্মা। সেটা কিভাবে বুঝিয়ে তো দে। ঠিক আছে, শোনো। আমি নেই কারো দেহে, তবু প্রাণ গেলে আমায় খোঁজে। প্রাণ গেলে আত্মা দেহে থাকে না, আর সবাই সেই আত্মাকে স্মরণ করে, স্মৃতিচারণ করে। তাই সঠিক উত্তরটি হবে আত্মা। গুহান্ত চমকে উঠল। ভাগ্যবান। দ্বিতীয় ধাঁধা শোনো। দ্বিতীয় ধাঁধা, জলে থাকি অথচ ভিজি না, মুখে থাকি তবুও খাই না। কি আমি? হ্যাঁ 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 হ্যাঁ, সঠিক উত্তর হলো আত্মা। তুই একদম সঠিক উত্তর দিয়েছিস। এই প্রথম কেউ আমার কোনো ধাঁধার সঠিক উত্তর দিতে পারলো। তবে এখনই খুশি হবার কিছুই নেই, কারণ এখনো দুটি ধাঁধা বাকি আছে। আর এই দুটি ধাঁধা আগের থেকেও অনেক কঠিন, যার উত্তর তুই দিতে পারবি না। তবুও শোন, দ্বিতীয় ধাঁধা, জলে থাকি তবুও ভিজি না, মুখে থাকি তবুও খাই না। কি আমি? এই ধাঁধা দিয়েও আগের ধাঁধার থেকে অনেক কঠিন, তবে আমাকে একটু ভাবতে সময় দাও, আমি এটিরও সঠিক উত্তর দেব। সময় তুই যতই নিস না কেন, এর উত্তর তুই দিতে পারবি না। তাই বলছি, হার মেনে নিয়ে শাস্তির জন্য প্রস্তুত হ। শেফালি চুপ বন্ধ করে ভাবল, তারপর হেসে বলল, ছায়া। তোমার দ্বিতীয় ধাঁধার উত্তর হলো ছায়া। সেটা কিভাবে বুঝিয়ে তো দে। তাহলে শোনো, বুঝিয়ে বলছি। জলে থাকি কিন্তু ভিজি না। ছায়া জলে থাকলেও কখনো ভেজে না, ছায়াকে কখনোই ভেজানো যায় না। মুখে থাকি কিন্তু খাই না। ছায়া মুখে থাকলেও সেটা খাওয়া যায় না, কারণ ছায়া খাওয়া অসম্ভব। তাই দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর হবে ছায়া। হ্যাঁ, তুই পেরেছিস এবং আমাকে অবাক করেছিস। আজ অবধি কেউ আমার একটিও ধাঁধার উত্তর দিতে পারেনি, আর তুই দুটি ধাঁধার উত্তর দিয়ে দিলি। আমি সত্যিই অবাক হয়েছি, কিন্তু খুশি হবার দরকার নেই, কারণ তৃতীয় ধাঁধা সব থেকে কঠিন। সে কারণে তুই হেরে যাবি আর ভয়ঙ্কর শাস্তি পাবি। তবুও শোন, তৃতীয় ও শেষ ধাঁধা। গুহান্ত এবার রেগে উঠল। শেষ ধাঁধা, ভুল করলে এখানেই শেষ। তৃতীয় ধাঁধা, চোখ আছে অথচ দেখি না, গাছের মতো হাঁটি না, ভিতরে বাস বাইরে খোল, ভয়ের গন্ধে মনটা ভর। আমি কি? চোখ আছে অথচ দেখতে পাই না, গাছের মতো তাই তো হাঁটি না, ভেতরে বাস বাইরে খোল, ভয়ের গন্ধে মন মাতাল। কি আমি? হ্যাঁ, এটাই হলো তৃতীয় ও শেষ ধাঁধা। পারবি? পারবি কি উত্তর দিতে? এই ধাঁধাটাও আগে সকল ধাঁধার থেকে অনেক কঠিন, কিন্তু বরাবরের মতো আমাকে একটু সময় দাও, আমি অবশ্যই এটিরও সঠিক উত্তরটি দিয়ে দেব। তুই সময় নে, তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি তো জানি এই কঠিন উত্তর তুই ভেবে বের করতে পারবি না। তাই তুই হেরে যাবি আর কঠিন ও ভয়ঙ্কর শাস্তি পাবি। শেফালি দ্বিধায় পড়ল। এটা কঠিন। অনেকক্ষণ চিন্তা করে হঠাৎ মনে পড়ল গ্রামের পুরনো একটি গল্প। এক গাছ যার ভিতর নাকি আত্মারা বাস করত।
তুঁত গাছের কাণ্ড, যেটা ভেতরে ফাঁপা। সে বলল, তুঁত গাছের কাণ্ড? আমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং বুঝিয়ে বলছি, শোনো। তোমার প্রশ্নের উত্তর হলো তুঁত গাছের কাণ্ড। কারণ তুঁত গাছে কাণ্ডের ভেতরটা ফাঁপা থাকে। চোখ আছে কিন্তু দেখি না, আমরা তুঁত গাছের কাণ্ডের ভেতরের ফাঁপা অংশটা দেখতে পাই না। গাছের মতন কিন্তু হাঁটি না। তুঁত গাছের কাণ্ড গাছের মতন, গাছ যেহেতু হাঁটে না তাই গাছের কাণ্ড হাঁটে না। ভেতরে বাঁশ বাইরে খোল, ভয়ের গন্ধে মন মাতল। তুঁত গাছের কাণ্ডের ফাঁপা অংশের ভেতরে ভূত ও আত্মাদের বাস, আর তাই মানুষ ওই কাণ্ড খোলস দেখে ভয় পায়। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হলো তুঁত গাছের কাণ্ড। গুহান্ত হঠাৎ থেমে গেল। তারপর তার মুখের ভয়ানক রূপ একটু একটু করে হালকা হতে লাগলো। শেফালি, তুমি একমাত্র মানুষ যে আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ। এর আগে কেউ কখনো আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। তুমি সত্যিই আমাকে অবাক করেছ। আমি মুগ্ধ হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি তোমার 3টি ধাঁধায় সঠিক উত্তর দিয়েছি, তাই এবার আমাকে যেতে দাও। বাড়িতে পিসি আমার জন্য চিন্তা করছে, আমাকে যেতে হবে। ভয়ের পরে রহস্যের দ্বার উন্মোচন। গুহান্ত বলল, তুমি একমাত্র মানুষ যে আমার 3টি ধাঁধার উত্তর দিতে পেরেছ, কিন্তু এতে মুক্তি নেই তোমার। আমি এক অভিশপ্ত আত্মা। বহু বছর আগে আমিও ছিলাম এক সাধু, কিন্তু লোভে পড়ে এই জঙ্গলের রত্ন চুরি করতে গিয়েছিলাম। ঈশ্বর আমায় অভিশাপ দিয়ে দৈত্য বানিয়ে দিয়েছেন। কেবল একজন বিশুদ্ধ হৃদয়ের বুদ্ধিমতী মেয়ে যদি ধাঁধার উত্তর দেয়, তবেই আমি মুক্তি পাব। সবই তো ঠিক আছে, কিন্তু তোর যে এখনো পুরোপুরি মুক্তি নেই। দেখ, আমি একটা অভিশপ্ত আত্মা। অনেক অনেক বছর আগে আমিও ছিলাম একজন সাধারণ মানুষ। আমারও জীবন ছিল স্বাভাবিক, কিন্তু আমার লোভ আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি লোভের বশবর্তী হয়ে এই বনের রত্ন চুরি করতে এসেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে অভিশাপ দিয়ে দৈত্য বানিয়ে দিয়েছে। তার মানে তুমি ঠিক কি বলতে চাইছো আমি বুঝলাম না। তাহলে এর থেকে কি তোমার মুক্তির কোনো উপায় নেই? হ্যাঁ আছে, আর সে একমাত্র উপায়টি হলো কোনো বুদ্ধিমান মানুষ যদি আমার এই 3টি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে যেদিন, ঠিক সেদিনই আমি মুক্তি পাব। শেফালির চোখ বড় হয়ে গেল। যারা তোমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারতো না, তুমি কেন তাদের মেরে ফেলতে? নিজের স্বার্থে কাউকে মেরে ফেলাটা তো অন্যায়। আসল ব্যাপারটা হচ্ছে, কেউ যদি পূর্বেই প্রশ্নের উত্তর জেনে থাকে আর সে যদি ওই উত্তর দেয়, তাহলে আমি মুক্তি পাব না। উত্তরদাতাকে নিজে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। আর তাই তুমি তাদের মেরে ফেলতে, যাতে তারা ফিরে গিয়ে কাউকে এই প্রশ্ন করতে না পারে, আর কেউ এই প্রশ্নের উত্তর আগে থেকে বের করতে না পারে। এটা তো রীতিমতো অন্যায়। না, আমি শুধু ভয় দেখাতাম। উত্তর দিতে না পারলে মেরে ফেলবো, কিন্তু আমি কখনোই কাউকে মারিনি। উত্তর দিতে না পারলে ওদের স্মৃতি থেকে এই ধাঁধাগুলো মুছে দিতাম আমার জাদু ব্যবহার করে। তবে কি আমি তোমাকে মুক্ত করলাম? গুহান্ত বলল, হ্যাঁ, কিন্তু আমার অভিশাপের শক্তি এখনো পুরোপুরি শেষ হয়নি। তুমি এখন আমার জায়গা নিতে পারো, বা চূড়ান্ত সাহসিকতায় ঝুঁকি নিয়ে আমার আত্মাকে স্থায়ী মুক্তি দিতে পারো। তবে সে পথে মৃত্যুও আছে। আমি তো তোমার 3টি ধাঁধায় সঠিক উত্তর দিয়েছি নিজে বুদ্ধি ব্যবহার করে। তাহলে কি তুমি এখন মুক্ত? হ্যাঁ, এখন আমি মুক্ত। এটা আমার জন্য খুশির খবর হলেও তোর জন্য নয়, কারণ যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিবে, আমার উপরে থাকা অভিশাপ তার উপরে পড়বে। তুই যেহেতু আমার সকল ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছিস, তাই এখন আমার উপরে থাকা সকল অভিশাপ তোর উপরে পড়েছে। এখন হয় তোকে আমার জায়গা নিতে হবে, নয়তো একটি কঠিন পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে হবে মৃত্যু। সাহসিক সিদ্ধান্ত। শেফালি দেরি করল না। সে বলল, আমি ঝুঁকি নিতে প্রস্তুত। সত্যিকারের সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে চলা। তোমার জায়গা না নিয়ে আমি বরং পরীক্ষা দিতে প্রস্তুত।
একটু ভেবে বল। এবার কিন্তু কোনো ভয় দেখানো নয়, এবার কিন্তু তোর সত্যি সত্যি মৃত্যু হতে পারে। আমার আর ভাবার কোনো প্রয়োজন নেই। পিসি আমার জন্য চিন্তা করছে, আমি সাহসিকতা প্রমাণ দিতে প্রস্তুত। এতে যদি আমার মৃত্যু হয় তাতেও আমি রাজি। আমার পক্ষে তোমার মতো দুষ্ট হয়ে থাকা সম্ভব নয়, কারণ পিসির আমার ছাড়া আর কেউ নেই। ঠিক আছে, চল আমার সাথে। ওই গুহার ভিতরে যাই হোক না কেন, তুই কিন্তু পিছন দিকে ফিরবি না। এখানে অনেক মায়া জাদু তোকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তুই কিন্তু কিছুতেই ভয় পাবি না। ভয় পেলেই কিন্তু তুই ওইখানে মারা পড়বি। মনে রাখবি, তোর ঘরে অসুস্থ পিসি আছে, তোকে তার কাছে ফিরে যেতে হবে। গুহান্ত তাকে একটি পুরনো গাছের কাণ্ডে নিয়ে গেল। সেখানে ছিল এক গা ছমছমে গুহা। ঠিক আছে, এইবার এই গুহার ভিতর দিয়ে যেতে থাক। ভেতরে প্রবেশ করতেই চারপাশে আগুনের শিখা জ্বলে উঠল। তুমি যদি হৃদয়ের শক্তি দিয়ে আমার অভিশাপ ভাঙতে পারো, তবে আমি মুক্ত হব আর তুমি ফিরে যেতে পারবে। কিন্তু একটু ভুল মানেই মৃত্যু। শোন শেফালি, তুই যদি তোর বুদ্ধির শক্তি ব্যবহার করে আমার অভিশাপ ভাঙতে পারিস, তবেই আমি এখান থেকে মুক্তি পাব। আর যদি তুই ভয় পেয়ে যাস, তবে তুইও মারা পড়বি, আর আমি আবারও আগের মতো একই রকম অভিশাপ্ত থেকে যাব। যাই হোক না কেন, তুই মনে শক্তি হারাবি না, সাহসিকতার সাথে সব কিছুর মোকাবিলা করবি। যদি তুই বাঁচতে চাস তো। আমাকে পারতেই হবে, কারণ আমার সামনে আর কোনো উপায় নেই এই একটি ছাড়া। তাই আমি সাহসিকতার সাথে মোকাবিলা করব। তাতে যদি আমার মৃত্যু হয়, হোক, আমি প্রস্তুত আছি। শেফালি হাত রাখল এক পাথরের ওপর আর বলল, আমি প্রস্তুত। চূড়ান্ত পরীক্ষা। এক বিকট শব্দে সব গা শিউরে উঠল। হঠাৎ ছাদ থেকে পড়তে লাগলো ছায়া, আগুন, ভয়াল মুখ। শেফালি বুঝতে পারছিল না এগুলো বাস্তব না মায়া। আত্মাদের গুহায় ঢুকে আত্মাদের শান্তি নষ্ট, এমন সাহস কার হতে পারে? কার এমন দুঃসাহস? হ্যাঁ, কার? এই কে তুই? বল, কে তুই? তোর কত বড় সাহস, তুই আত্মাদের এইখানে এসেছিস? আত্মাদের এই গুহায় প্রবেশ করার সাহস পেলি কি করে? ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তোকে কাঁচা খেয়ে ফেলবো, তোকে আমি পুড়িয়ে মারবো। তোর বড় সাহস, তুই আত্মাদের গুহায় ঢুকেছিস? এত কথা কিসের? ও আত্মাদের গুহায় প্রবেশ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। আজ এইখানে থেকে কোনো আত্মা ওকে ছাড়বে না। আজ আত্মাদের হাতেই ওর মৃত্যু হবে। ও এইখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ভালোই হলো, বহুদিন ধরে ক্ষুধার্ত থাকা আত্মাদের খাবার হবে ও। আমরা সকল আত্মারা মিলে ওর রক্ত পান করব। ঠিক বলেছিস, আজ আমরা ওর রক্ত পান করব। ওকে দেখে মনে হচ্ছে ওর রক্ত অনেক সুস্বাদু হবে। আজ মনে হচ্ছে আমাদের উৎসবের দিন। এই কথা ভেবে অনেক আনন্দ। তাহলে চল, আর দেরি কিসের? উৎসব শুরু করা যাক। হঠাৎ তার কানে এলো তার মায়ের গলা, পেছনে ফিরিস না মা। কিন্তু ভয় সেটাই, সে পেছনে না ফিরে থাকতে পারবে কি? শেফালি, শোন মা, তুই কিন্তু ভুলেও পিছন দিকে ফিরিস না। এসব কিছুই আত্মাদের মায়া যায়। তুই একদমই ভয় পাস নে, মনে সাহস রাখ। তুই পারবি ভয়কে জয় করতে। এখন তোর সাহসিকতাই তোর জয়ের মূল চাবিকাঠি। মনে সাহস রাখ আর একদমই পিছন দিকে ফিরিস না। জয় তোর হবেই। মনে রাখিস, এই সবই আত্মাদের পাতানো ভাত, তোকে বিভ্রান্ত করার জন্য। একটা মুহূর্ত পেছনে এক কান্নার শব্দ, মায়ের ডাক। কিন্তু শেফালি দাঁতে দাঁত চেপে বলল, সব মায়া, আমি হারবো না। এসব কি হচ্ছে? এসব কি? এত আগুন কেন? আর এরা কারা? আমাকে কি ভয়েরা দেখাচ্ছে, নাকি এরা সবাই আমাকে কাঁচা চিবিয়ে খাবে? না না, আমি ভয় পাই না। তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন, তোমরা আমাকে ভয় দেখাতে পারবে না। আমি তোমাদের ভয় করি না। প্রয়োজন হলে আমি তোমাদের সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। ঠিক তখনই চারপাশ আলোয় ভরে গেল। মুক্তি ও প্রত্যাবর্তন। ধন্যবাদ শেফালি, তোকে অনেক অনেক ধন্যবাদ। শুধু তোর কারণে আমি মুক্তি পেলাম, তাই তোকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোর কাছে ঋণী হয়ে থাকলাম। তুই আমাকে মুক্তি দিলি,
তাই তোকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুই সত্যিই মহান। তোর বুদ্ধিমত্তা আর সাহসিকতার প্রশংসা করতেই হয়, কারণ তোর বুদ্ধিমত্তা অসাধারণ আর সাহসিকতা যার জুড়ি মেলাইবার। তোর যতই প্রশংসা করি না কেন ততই যেন কম। তোকে অনেক ধন্যবাদ। বিদায়। শুভ বিদায় শেফালি, ভালো থাকিস। দৈত্য ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এক বদ্ধ আত্মা মুক্তি পেল বহু বছর পর। শেফালি নিজের চোখে দেখল সেই গুহার দেওয়াল থেকে খসে পড়ল এক প্রাচীন সোনার ফলক। তাতে লেখা, যে ভয়কে জয় করে সেই সত্যিকারের রক্ষক। জঙ্গলের পথ নিজে থেকে খুলে গেল। শেফালি ফিরে এলো গ্রামে। সবাই প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু জঙ্গলের গা ছমছমে অনুভূতি একেবারে উধাও হয়ে যায়। শেষ কথা, শেফালি আজও যায় কাঠ কুড়াতে, কিন্তু এখন সে শুধু কাঠই নয়, নিয়ে আসে গল্প, সাহস আর এক অভিজ্ঞতা যা কারো কল্পনারও বাইরে। গল্পটি পল্লব কাকু এখন সবাইকে শোনায়। শেফালি সেই মেয়ে যে একা এক ভয়ঙ্কর দৈত্যকে পরাজিত করেছিল শুধুমাত্র বুদ্ধি, সাহস আর আত্মবিশ্বাসের জোরে। Subscribe.